নমস্কার, আমি দিশারি। লাইফ অ্যান্ড লিরিক্স উইথ দিশারির আর একটা অধ্যায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমার এর আগে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন ভিডিওতে দেখা হয়েছে। সেই ভিডিওটায় আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, তার জন্য সবারই কাছে আমি প্রচণ্ড কৃতজ্ঞ। এবং এটাই আমার চ্যানেলের প্রথম বড় ভিডিও হতে চলেছে। তো আজকে যে বিষয়টায় কথা বলার সেটা হচ্ছে হঠাৎ করে ইউটিউবটা কেন খোলা। ইউটিউব যখন শুরু করেছি এর পিছনের একটা গল্প তো নিশ্চয়ই আছে। সেবার সবার মনে হবে যে একটা ভাইরাল বিষয় এখনকার, ট্রেন্ডিং, রিলস, ভিউয়ার্স, ফলোয়ার্স, বহু ব্যাপার এবং উপার্জনের একটা ভালো পথ। অবশ্যই উপার্জনের একটা ভালো পথ তো নিশ্চয়ই, কোনোটাই ফেলে দেওয়ার মতো নয়। কিন্তু আমার মধ্যে একটা কারণও এগুলো নয়, কারণ আমি ইউটিউবটা আমার অন্যরকম একটা ভালোবাসার থেকেই করা। সেই ভালোবাসাটার কোথা থেকে শুরু, তার জন্যই আজকের এপিসোড। প্রথমত আমি বহরমপুরের মেয়ে, আমার ক্লাস 12 অবধি বহরমপুরে পড়াশোনা। তারপরে আমি কলকাতা থেকে আমার গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স কমপ্লিট করি এবং পরবর্তীকালে আমি বিএড করি। তো যখন আমি ফাইনাল ইয়ার মাস্টার্স করছি তখন আমার মেরুদণ্ডে একটা প্রবলেম ধরা পড়ে এবং প্রচুর ডাক্তার দেখানোর পর, প্রচুর সব রকম ডাক্তার যত রকম দেখানো যায়, অর্থোপেডিক, নিউরো, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, সব রকম দেখানোর পর আমরা একটাই কনক্লুশনে আসি যে এই রোগটার সমাধান হচ্ছে অ্যাকসেপ্টেন্স। যত তাড়াতাড়ি আমি অ্যাকসেপ্ট করে নেব যে হ্যাঁ আমার রোগটা আছে, আমাকে সারা জীবন এই রোগটা নিয়ে চলতে হবে। এটা যে বিশাল কিছু সেরকম নয়, কিন্তু এটার জন্য যেটা ভোগান্তি সেটা মাঝে মাঝে একটু বিরক্তিকর হয়ে পড়ে। কারণ তখন সেই মুহূর্তে আমি না পারছি বিছানা থেকে উঠতে, না পারছি নিচে নামতে সিঁড়ি দিয়ে, এবং পুরো গৃহবন্দী যাকে বলে। তো মানসিক অবস্থাও ভালো নয়। তার আগে সদ্য কোভিড শেষ হয়েছে, তখন একদম নতুন জাস্ট পুরনো জীবন ফিরে পেয়েছি এরকম কোভিডের পরে। তারপরেই আবার এই এক ধাক্কা, এবং পরবর্তীকালে জানা যায় যে আমার এই রোগটার সাথে মানসিক স্বাস্থ্যের একটা সম্পর্ক আছে। আমি যদি মনের দিক থেকে ভালো থাকি, তাহলে মানে কোট আনকোট হ্যাপি থাকি, তাহলে আমার শরীর খারাপটা অনেকটা কম থাকবে। এবং যদি একটু দুঃখে থাকি, একটু ভয় পেয়ে থাকি, একটু ট্রিগার্ড হয়ে যায়, তাহলে একটু বেশি সমস্যা করবে। এবং ওই মুহূর্তে দাঁড়িয়ে যেটা হয় যে বাবা মা সব রকম চেষ্টা করছেন তার সন্তানের জন্য, তাকে ভালো রাখার জন্য। যত রকম ডাক্তার হয়, যা হয়, সব বাবা মাই তো চায়, সবটা দিয়েই তো তারা চেষ্টা করে। আমার বাবা মা অন্যথা কিছু করেনি, তারাও চেষ্টা করেছেন। এবং তাদের বারবারই মনে হয়েছে যে ইস, আমার মেয়েটার এত কম বয়স, এখনই যদি এরকম হাঁটতে চলতে না পারে, বাকি জীবনটা তো পড়েই আছে। তো এই সব ঘটনা থেকেই আমার মানসিক অবসাদের শুরু। হ্যাঁ, এবার এই মানসিক অবসাদটা শুনলে সবারই একটু অন্যরকম লাগবে, কারণ এখনও তো খুব একটা প্রচলিত নয় এই জিনিসটা আমাদের মধ্যে। তবে আমার এই চ্যানেলটা খোলার মূল উদ্দেশ্যর মধ্যে এটা একটা অন্যতম উদ্দেশ্য, যে এটাকে আমি যতটা পারবো সাধারণ করে দেখাবো এবং সাধারণ করে তোলার চেষ্টা করব সবারই সামনে। কারণ আমার মনে হয় যারা এই ফেজটা দিয়ে যাচ্ছে বা যারা এই ফেজটা দিয়ে কখনো কখনো গেছে, তাদের জন্য খুব কঠিন হয়ে পড়ে যদি মানুষ না বোঝে যে হোয়াট ইজ ডিপ্রেশন অ্যান্ড হাউ টু হ্যান্ডেল ইট। এটা খুব জরুরি যে আপনার কোন কথায় কেউ আঘাত পেতে পারে এবং সে আঘাতটা ঠিক কতটা মারাত্মক হতে পারে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, তখন আমি অসুস্থ এবং আমার প্রচুর বন্ধু বান্ধব নিজেদের মতো সেটেল হচ্ছে, চাকরি বাকরি পাচ্ছে, কেউ অন্য শহরে যাচ্ছে, কারো আবার বিয়েও হয়ে যাচ্ছে। তো ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল যে আমার তো সবে পড়াশোনাটা এখনও শেষও হয়নি, এখন কখন গিয়ে চাকরি হবে, কি হবে। এটা অনেকেরই মনে হয়, আমাদের মধ্যে অনেকেরই মনে হয়। এবং জানি না আগামী দিনে কী পরিস্থিতি হবে, তবে চাকরি বাকরির তখন পরিস্থিতি অনুযায়ী এটা অনেকের, আমাদের জেনারেশনের অনেকের মনে হয়েছে। তো সেখান থেকেই আমার ওই মনোকষ্টের শুরু, এবং আস্তে আস্তে সেটা বিভিন্ন কারণে বাড়তে থাকে, এবং বাড়তে থাকতে থাকতে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় যখন আমি ঠিক আর বিছানা থেকে ওঠার ধৈর্যটা হারিয়ে ফেলেছিলাম। মানে আমার মনে হতো যে কি হবে, কিছু করে কিছু তো হবে না,
থাক পড়ে থাকি। এই যে পড়ে থাকার কষ্ট এবং এই যে চেয়েও না উঠতে পারার কষ্ট, যে আমি চাইছি আমি একটা কিছু করি কিন্তু আমি করতে পারছি না, এইটার যে কষ্ট, এইটা আমাদের বোঝা খুব দরকার। যারা আমরা এই মানুষগুলোর পাশাপাশি থাকি তাদের খুব বোঝাটা দরকার। কারণ আমরা যদি একটু উষ্ণতাও তাদেরকে দিতে পারি না, হয়তো তাদের অনেকটা প্রবলেম সলভ হয়ে যাবে। তো এই অবস্থায় আমার একটু মেডিকেল হেল্পের দরকার হয় এবং আমি প্রথমে নিজের থেকেই থেরাপি নিয়েছি। আমার মনে হয়েছে যে আমার কারোর সাথে একটা কথা বললেই ঠিক হয়ে যাবে, এবং সেখান থেকে ঠিক হয় না সামহাও জিনিসটা, এবং আমাকে ডাক্তার দেখাতে হয়। এবং ডাক্তার দেখানোর প্রথম পর্যায়ে সেখানেও আমার কাজ খুব একটা করে না, কারণ হচ্ছে ডাক্তারবাবুর প্রফেশনালিজম একদমই থাকবেই। কারণ একজন ডাক্তার, তিনি দিনে 40টা পেশেন্ট দেখলে তার পক্ষে সম্ভব না যে তিনি সবারই সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করবেন। কিন্তু যেটা আমার খুব মনে হয় যে আমি তো মনের কষ্ট নিয়ে যাচ্ছি, তো আমার মনের কষ্টটা বুঝতে গেলে তো একটু ব্যক্তিগত হতেই হবে। সেখানে যদি কেউ প্রফেশনাল হয়, সেটা তো মানে এই রোগটার ক্ষেত্রে অন্তত অন্যরকম হয়ে যায় না বিষয়টা। তো তারপরে আর কি যা হয়, আমি অন্য আরেকজনকে দেখাই এবং তিনি আমাকে বোঝান যে তোমার যতটা আমার ওষুধ দরকার আছে তার থেকেও তোমার বেশি দরকার আছে হচ্ছে একজন কথা বলার লোক। তো তুমি একজন থেরাপিস্টকে যোগাযোগ করো এবং টক থেরাপিটা তোমার জন্য বেশি কাজ করবে। কিছু ওষুধপত্র লাগবে, সেটা তোমার মুড লিফট করবে, তোমাকে একটু ভালো রাখবে, কিন্তু তোমাকে পুরোপুরি উঠতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে একজনের সাথে কথা বলা, যে বিনা জাজমেন্টে তোমার কথা শুনবে। তুমি কি ঠিক কি ভুল এইগুলো তোমাকে বলবে না, শুধু তোমাকে একটা পথ দেখিয়ে দেবে যে এইভাবে আপনি বেরোতে পারেন এই জায়গাটা থেকে। সেখান থেকেই আমি যার কাছে আমার থেরাপি নেওয়া, তার সাথে আমার পরিচয়। এবং ওই ম্যাডাম এখন তো আমার ভীষণ ঘনিষ্ঠ হয়ে গেছেন। ওই ম্যাডামের কাছ থেকে আমি একটা জিনিসই শিখেছি, সেটা হচ্ছে যে নিজে কি বলছি, নিজে কি করছি, এটার দায় নিজেকেই নিতে হবে। এটা এখনও ম্যাডাম আমাকে শেখান যে তুমি যদি বেলা 11টা অবধি একদিন ঘুমাও, তুমি কিন্তু পরের দিন উঠে কাউকে বলতে পারবে না কালকে কাজটা আমার হয়নি, কারণ আমি কালকে 11টা অবধি ঘুমিয়েছি। তো এইটা আমার মাথায় এখন গেঁথে গেছে যে আমাকে যদি ভালো রাখতে হয়, তাহলে সবার আগে যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে ঘুম থেকে উঠে আয়নার দিকে তাকিয়ে আগে নিজেকে ভালো রাখার চেষ্টাটা নিজেকে করতে হবে। সবাই থাকবে, কখনো কখনো কেউ থাকবে না। আমার সৌভাগ্য যে আমার পাশে অনেকে ছিল। এমন অনেক মানুষ আছে যাদের পাশে কেউ থাকে না, হয়তো তাদের পরিবারের লোকও বুঝতে পারে না তারা কোন অবস্থার মধ্যে আছে, কি যাচ্ছে না যাচ্ছে। তো সেক্ষেত্রে নিজেকে ভালোবাসাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরও যেটা হয় সেটা হচ্ছে আমার এক স্কুল জীবনের বন্ধু, তার সাথে আমার কথা হয় এবং আমি টুকটাক গান করতাম এবং সেগুলো ছোটোখাটো সোশ্যাল মিডিয়ায় বা আমার যে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ সেগুলোতে ছোটোখাটো পোস্ট করতাম। তো সে আমাকে বলে যে তুই তাহলে এটা ভালো করে করছিস না কেন, তুই এটা তো ইউটিউবে করলে পারিস। তখন আমি বললাম যে ইউটিউবটা তো বড় ব্যাপার, মানে আমি তো ভাবতেই পারি না। তো সে আমাকে বলল যে ঠিক আছে, ভাবতে হবে না, শুরু কর, যেমন যেমন এগোবে তেমন তেমন ভাববি। তো এই একটা নিজের জায়গার দরকার, যেখানে আমি একটু কথা বলবো, যেখানে আমি একটু মনের কথা বলবো সবার সাথে, আমার ভালো লাগার জায়গাগুলো বলবো। আর দ্বিতীয়ত এই বন্ধুর আবদার, এই চ্যানেলটা যতটা আমার ঠিক ততটাই তারও। আমি এই কন্টেন্টের দিকটা সামলাই, সে এডিটিংয়ের দিকটা সামলায়, আমরা মিলেমিশে কাজ করি। তো এই জায়গা থেকেই আমার ইউটিউবের শুরু। এবং আমার চ্যানেলে এই মনের কষ্ট এবং ডিপ্রেশন সংক্রান্ত বহু কিছু থাকবে, কারণ আমি মনে করি যে এখনও এটা নিয়ে মানুষ খুব একটা ওয়েল অ্যাওয়্যার নয়। এই সচেতনতাটা দরকার। এবং আমরা যদি পাশের মানুষগুলো বুঝতে পারি যে সেই মানুষটা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা যদি তাকে একটু হেল্প করতে পারি, সেটা তার জন্য অনেকখানি হয়ে দাঁড়ায় এই মুহূর্তে দাঁড়িয়ে, অনেকখানি। এই ছোট্ট একটা মনের কষ্ট থেকে তো আমরা অনেক মানুষকে সারা জীবনের মতো হারিয়ে ফেলি। তাই আমাদের চেষ্টা করতে হবে যে একটু অন্যভাবে আমরা দেখতে শিখবো। ঠিক জ্বর যেমন, ঠান্ডা লাগা যেমন, তেমনভাবেই আমরা এই মানসিক অবসাদটাকেও দেখব।
এবং চেষ্টা করব যতটা হেল্প করা যায় মানুষকে। তো সাথে থাকবেন, পাশে থাকবেন, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই জানাবেন। এবং কোনো যদি আমি কিছু ভুল বলে থাকি রিগার্ডিং ডিপ্রেশন বা কোনো প্রফেশনাল কেউ যদি দেখেন, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই ব্যাপারে কিছু জানি না সেরকম। আমি নিজে একজন ডিপ্রেশন সার্ভাইভার হিসাবে আমার যতটুকু মতামত আমি সেইটুকুই দিতে পেরেছি শুধু। তো ভুল বললে ক্ষমা করবেন, আর ভালো লাগলে তো অবশ্যই জানাবেন। প্রত্যেকের ভালো লাগাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকের এক একটা কমেন্ট আমি নিজে ধরে ধরে পড়ি এবং আমাকে সেটা অনেকটা ইন্সপিরেশন যোগায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন ততদিন। আজকে আসি। থ্যাংক ইউ।